হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আমরা আছে গত ভিডিও পর্যন্ত 3.6 অর্থাৎ সরল লেখার প্রথম 6টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। তো আজকে দেখবো হচ্ছে 3.7। তো আজকে জাস্ট আমি 3.7-এ যে বেসিক জিনিসপত্রগুলো লাগবে সেগুলো করাবো আর কি। আর পরের লেকচার থেকে পরের ভিডিও থেকে আমি যে ম্যাথগুলো শুরু করবো আবার। আর এটা যে পিডিএফ ফাইলটা প্রত্যেকটারই আর কি, প্রত্যেকটারই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দেই ডেসক্রিপশন বক্সে, গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে দেখতে পারো। তো দেখি শুরু করি। কি বলছে এখানে? আচ্ছা, কিছু বলে নাই না যে লম্ব দূরত্ব। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের যে সরলরেখা ফর্মুলাগুলো, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ডিরাইভ করা যায়, ঠিক আছে? তো কথা হচ্ছে যে সূত্রের ডেরিভেশন কিভাবে আসছে বা কোথা থেকে আসছে এটা কেউ কখনো জানতে চাইবে না। তো আমি নিজেও আসলে পড়ি নাই। তো এগুলো আসলে খুব ইজি জিনিস, মানে দেখলেই বোঝা যায়। তো যদি খুব খুব মনে হয় যে না, না দেখলেই নয়, দেখাই লাগবে আমার, তাহলে বইতে দেখে নিবা। একদম সহজ প্রমাণ, নিজে নিজে দেখলেও বোঝা যায়, একদম ইজি একটা জিনিস। তবে এগুলো কোনোদিনও কাজে লাগবে না, জাস্ট আমরা ফর্মুলাটা কি করবো, মুখস্থ রাখবো। তো এখানে লম্ব দূরত্ব বলতে আমার হচ্ছে কোনো একটা সরল রেখার সরাসরি একটা লম্ব দূরত্ব বের করার একটা ফর্মুলা আছে। যদি এখানে একটা বিন্দু থাকে, ধরলাম যে x1, y1 এবং একটা সরলরেখা থাকে ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0, এটা একটা সরলরেখা দেওয়া আছে। তো এই বিন্দু হইতে এই সরলরেখা কিন্তু সরাসরি একটা লম্ব দূরত্ব অবশ্যই বের করা যায়। এবং আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টারটা 3.6-এ মনে হয় যে এই লম্ব দূরত্ব বের করছিলাম, কিন্তু ওটা একটু ঘুরাই করছিলাম। কিভাবে? যে প্রথমে এই রেখাটার উপর লম্ব রেখা এবং এত বিন্দুকে আমি সেটা বের করছিলাম। তখন আমরা এই সরলরেখাটা সমীকরণ বের করেছিলাম, তারপরে এই সরলরেখা সলভ করে এই যে ছেদ বিন্দু পাইছিলাম, তারপর এই ছেদ বিন্দু এবং x1 y1 এর মধ্যবর্তী দূরত্ব সূত্র দিয়ে বের করছিলাম। এটা গেল অনেক বড় একটা প্রসেস, কিন্তু এটা খুব সহজে খুব দ্রুত বের করে ফেলা যায় যদি একটা বিন্দু দেওয়া থাকে এবং একটা সরলরেখা দেওয়া থাকে, বলে যে এই বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব কত বের করো। তাহলে এখানে x1 y1 হইতে ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0 রেখাটির লম্ব দূরত্ব বা রেখার লম্ব দূরত্ব, এটা কিন্তু অবশ্যই লম্ব দূরত্ব আসবে, কোনো বাঁকা পথে কিন্তু না। বাঁকা পথে লম্ব দূরত্ব, বাঁকা পথে দূরত্ব কিভাবে বের করতে হয় এটা আমরা গত চ্যাপ্টারে করে আসছি, কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট লাইন বরাবর বা লাইনের সমান্তরাল বরাবরই কি করতে হবে, লম্ব দূরত্বটা বের করে দেখাও। এটা কিন্তু ওইটা না, এটা সরাসরি লম্ব দূরত্ব বলতেছি কেন, দূরত্বটা বের করে দেখাও, এটা হচ্ছে জাস্ট লম্ব দূরত্ব। সবচেয়ে ন্যূনতম যে দূরত্ব সেটা বের করতেছি আমরা, সবচেয়ে কম দূরত্ব। তার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হবে? প্রথম যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা সরলরেখাতে সরাসরি বসাই দেবো, একদম কোনো কথা নাই। এই সরলরেখাতে বসাই দেবো এক্স এবং ওয়াই এর জায়গায়। থাকবে কত তাহলে? ax1 প্লাস by1 প্লাস সি ডিভাইডেড বাই, নিচে থাকবে হচ্ছে এক্স এর সহগের স্কোয়ার এবং ওয়াই এর সহগের স্কোয়ার, তাকে কি করে দেবো, রুট করে দেবো। এইটুকুই কাজ, খুব ইজি একটা কাজ, কিছুই না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যা আসবে তাই হবে উত্তর। তবে উপরে অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এবং বিন্দু বসানোর কারণে আমাদের উপরে অংশটা মাইনাস আসতে পারে, সেজন্য এই পুরাটাকে মডুলাস করে নিতে হবে। কারণ লম্ব দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না, ঠিক আছে? তো যেমন এটা একটা বলতে পারে, সরলরেখা ধরলাম, কত দেবো, 3x - 4y -12 = 0 দেওয়া আছে ধরলাম। রেখাটা দেখতে ঠিক এমনটা হইতে পারে। তো এখানে 1,2 একটা বিন্দু আছে। আচ্ছা, 1,2 এখানে অবস্থিত নাকি? আবার 3 × 3 = 4, 2 × 8, তাহলে না, অবস্থিত না। তাহলে 1,2 একটা বিন্দু আছে ধরলাম। তাহলে 1,2 হইতে এই রেখাটির লম্ব দূরত্ব বের করতে হবে। অর্থাৎ এইটুকের যে পরিমাণ, সেই পরিমাণটা এখন কত বের করো, তাহলে কি থাকবে, 1,2 এখানে বসাই দেবো সরাসরি। 3 × 1 - 4 × 2 -12, নিচে রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। কিন্তু এখানে উপরে কিন্তু হিসাব করলে মাইনাস আসবে, সেজন্য এটা মডুলাস করে দেবো, ঠিক আছে? তাহলে 3 -4 × 2 = 8 -12, তাহলে 12 × 8 = 20, 20 -20 প্লাস 3 -17/5, মানে প্লাস করে দিলে মডুলাস করলে 17/5 থাকবে বা একক আর কি। তো এই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব বের করার পদ্ধতি। এবার আসি পরবর্তী টপিক কি আছে দেখি, যে দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, দুইটা সমান্তরাল সরলরেখা এরা কি কোনোদিন ছেদ করবে? অসম্ভব, কোনোদিনও করবে না, সম্ভবই না। সমান্তরাল যে সরলরেখাগুলো, কারণ সর্বদ্বারা কি করে, এক্স অক্ষের সাথে একই পরিমাণ কোণ উৎপন্ন করে, ওয়াই সাথেও একই কোণ উৎপন্ন করে, এটা কোনোদিনও কি করবে না, ছেদই করবে না, সম্ভবই না। তার মানে অবশ্যই প্রত্যেকটা সমান্তরাল রেখা বা দুইটার মধ্যে আমরা কিন্তু নির্দিষ্ট একটা গ্যাপ থাকবে, তাই না? সব সময় থাকবে, এটা সব সময় সর্বদা। তার মানে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব অবশ্যই বের করা সম্ভব। যদি এরকম হয়, একটা রেখা আছে ধরলাম যে এক্স, a1x ধরি, a1x প্লাস
আচ্ছা এ বি ধরি, তাহলে তো হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে সি ওয়ান ধরবো, সি ওয়ান ইকুয়াল 0। আর এখানে যেহেতু সমান্তরাল, তার মানে সামনের অংশটুকু চেঞ্জ হবে না, বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল 0, অর্থাৎ জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। এবং এই কনস্ট্যান্ট চেঞ্জ হওয়ার কারণে কিন্তু রেখাটা বিভিন্ন রকম হতে পারে। নাম দিলাম 1 নাম্বার এবং কয় নাম্বার, 2 নাম্বার। এখন 1 এবং 2 নাম্বারের মধ্যবর্তী সরি মধ্যবর্তী দূরত্বটা এখন বের করতে হবে। তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী দূরত্ব, এর মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব, এটা বের করা খুবই সহজ। যদি সমান্তরাল হয়, সরাসরি আমরা ধ্রুবক থেকে ধ্রুবক বাদ দিয়ে দিব। এই প্রথমটা ধ্রুবক থেকে দ্বিতীয়টা ধ্রুবক কি করে দেবো, বিয়োগ করে দেবো, অর্থাৎ C1 মাইনাস C2 করে দেবো। নিচে আবার আগের মতো এক্স এর সহগের স্কোয়ার, ওয়াই সহগের স্কোয়ার এবং ফাইনালি রুট করে দেবো। খুবই সহজ কিন্তু কাজ। এখানে C1 মাইনাস C2, আমরা যদি ছোট থেকে বড়টা বিয়োগ করি সেই ক্ষেত্রে মাইনাস আসবে, এটাকে মডুলাস করে প্লাস বানাই দেব। এই হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার প্রসেস, ঠিক আছে? তো ধরলাম দুটো সরলরেখা আছে এরকম, কি দিব, 4x প্লাস 7y, এটা হচ্ছে 49, 4 4 16, ভালো লাগবে না, এটা 3y দিই, প্লাস ধরলাম এখানে -9 ইকুয়াল 0 আছে। আর আরেকটা রেখা 4x সমান্তরাল কিন্তু, প্লাস 3y, ধরলাম কত আছে, +2 আছে, ইকুয়াল 0। এখানে এই 2 নাম্বার বা 3 নাম্বার এবং 4 নাম্বার যে রেখা, সেই রেখা দুইটা মধ্যবর্তী দূরত্ব এখন বের করবো। খুবই সহজ কাজ। প্রথমে কি করতে হবে, এই কনস্ট্যান্ট থেকে এই কনস্ট্যান্টটা বাদ দিয়ে দেবো, বা ধ্রুবক থেকে ধ্রুবক বাদ। তাহলে -9 থেকে 2 বাদ, কিংবা আমরা 2 থেকে -9 বিয়োগ করতে পারতাম, অর্থাৎ 2 মাইনাস -9। আর নিচে রুট এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে এটা হচ্ছে মডুলাস করে দেবো অবশ্যই, 11/5 থাকবে। ঠিক এইভাবেই আমাদের কি করতে হয়, দুটো সরলরেখার লম্ব দূরত্বটা বের করতে হয়। সরি, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আর কি, ওই একই হলো, লম্ব দূরত্ব বলা যায়। এরপরে চলে যাই। এগুলো কিন্তু সহজ জিনিস, না মনে রাখার কিছু নাই, এমনিতে মনে থাকবে, সারা জীবন মনে থাকবে, যতদিন পড়ালেখার মধ্যে আসি রাখি নাকি। পড়ালেখা শেষ হলেও মনে থাকবে এগুলা। কি বলছে এখানে, যে দুইটি অসমান্তরাল সরলরেখা, সমান্তরাল এবার না, অসমান্তরাল সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো। বিশাল কাহিনী না? ধরলাম একটা রেখা আছে এরকম এবং আরেকটা রেখা আছে এরকম। যদি দুইটা রেখা পরস্পর অসমান্তরাল হয়, যদি দুইটা রেখা পরস্পর অসমান্তরাল হয়, তাহলে ওরা কোনোদিনও, সরি কি বলতেছি, ওরা কিন্তু অবশ্যই অবশ্যই ছেদ করবে যদি অসমান্তরাল হয়। সমান্তরাল হইলে তো ছেদ করবে না, কিন্তু অসমান্তরাল হইলে অবশ্যই ওরা ছেদ করবে পরস্পর। নাম দিলাম 1 নং রেখা এবং 2 নং রেখা। তো যদি 1 এবং 2 পরস্পর অসমান্তরাল হয়, তার মানে ওরা অবশ্যই একটা বিন্দুতে কি করবে, টাচ করবে। এখানে 1 এবং 2 দুটো সরলরেখা ধরে নিই। ধরলাম একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আরেকটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল কত, 0। তো এখন এই যে দুইটা রেখা আমরা অঙ্কন করলাম, 1 নম্বর এবং 2 নম্বর রেখা, 1 নং এবং 2 নং রেখা, এই দুইটা রেখার এই যে একটা কোণ আছে না, সূক্ষ্ম কোণ, এবং এই যে একটা কোণ আছে না, স্থূল কোণ আছে তো নাকি, এই দুইটা কোণকে আবার সমদ্বিখণ্ডিত করবে একটা রেখা। অবশ্যই এরকম একটা রেখা পাওয়া যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না, যাবে কিনা। ঠিক সমদ্বিখণ্ডিত করবে এই কোণটাকে, এরকম একটা রেখা পাওয়া যাবে, এবং এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করবে, এইরকম একটা রেখা পাওয়া যাবে। তার মানে একটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, একটা হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। এবং কোনটা সূক্ষ্ম কোণ এই সমদ্বিখণ্ডক, কোনটা স্থূল কোণে, সেটা আমরা পরে দেখব। আগে দেখি সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার যে নিয়মটা সেইটা। এইবার 1 ও 2 এর 1 ও 2 এর অন্তর্ভুক্ত কোণের অন্তর্ভুক্ত কোণের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা বের করা খুবই ইজি, একদম পানির মতো সোজা। কি করবো, প্রথমে এই দুটা রেখা লিখে ফেলবো একদম সরাসরি, যা আছে তাই। a1x প্লাস b1y প্লাস c1, এটা এভাবে থাক, ইকুয়াল দিব। তারপর এখানে আরেকটা রেখা রাখবো, কত, a2x প্লাস b2y প্লাস c2। ঠিক আছে, কাজ শেষ না মোটামুটি, অনেকটাই। আর নিচে এইখানে দিব হচ্ছে রুট, আগের মতো এক্স এর সহগের স্কোয়ার, ওয়াই সহগের স্কোয়ার, এটা আর যাচ্ছে না আর কি, প্রত্যেকবারই থাকে যাচ্ছে না। এখানে একই কাজ করবো, রুট a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। কিন্তু এখানে তো একটা সমীকরণ আসবে, এটা হিসাব টিসাব করলে কিন্তু একটা সরল লেখাই আসবে। অবশ্যই একটা কি আসবে, সরল লেখাই আসবে, আর কিছু আসবে না। কথা হচ্ছে একটা আসবে, একটা। আমার তো লাগবে দুইটা। সমদ্বিখণ্ড কয়টা আছে, দুইটা না? এইখানটায় আমরা প্লাস মাইনাস করে দেব, অর্থাৎ প্লাসের জন্য একটা আসবে এবং মাইনাসের জন্য আরেকটা আসবে। এখন কোনটার জন্য কোনটা আসবে, অর্থাৎ কোনটা হবে স্থূলকোণ, কোনটা সূক্ষ্মকোণ, এটা আমরা পরে দেখবো সামনে।
এরপর নেক্সট কি আছে, এটার মধ্যে বিন্দুর অবস্থান সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে না। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। এটা একটু দেখি, এটা দেখে তারপর এখানে যাচ্ছি। তো ধরলাম আবার আগের মতো দুটো রেখা আছে, একটা রেখা আছে দেখতে এরকম, আরেকটা রেখা দেখতে ঠিক এরকম। নাম দিই 1 নং এবং 2 নং রেখা। সমীকরণটা লিখে ফেলি আবার আগের মতো, কপি করে নিয়ে আসি, বারবার লিখতে ভালো লাগতেছে না আর। এটা নিয়ে বসাই দিই, এখানে থাক। এখানে দুইটা রেখা দেওয়া আছে। এইবার ধরলাম একটা বিন্দু আছে, কোন জায়গায় বিন্দু আছে, ঠিক এই জায়গায় একটা বিন্দু আছে, এই পজিশনে পি আলফা বিটা। আমি বইয়ের মতো করে লিখতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে একটা বিন্দু আছে। তো এই বিন্দুটা কিন্তু দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের কোনো একটা পার্শ্বে অবস্থিত, হয় স্থূলকোণে নয় সূক্ষ্মকোণে। তো স্থূলকোণে নাকি সূক্ষ্মকোণে এটা আমরা পরে দেখব। তারও আগে পি বিন্দুটা যেখানে আছে, পি বিন্দুটা যেই কোণে অবস্থান করতেছে, যেই কোণের মধ্যে, এই যে এই কোণের মধ্যে অবস্থান করতেছে সূক্ষ্মকোণে, এই কোণের সমদ্বিখণ্ডক বের করার একটা ফর্মুলা আছে বা পদ্ধতি আছে। আর আসলে ফর্মুলা তো না, ওই আগেরটাই, তবে ওটাকে একটু মডিফাই করব। ঠিক আছে, পি আমার যেখানে আছে, পি বিন্দুটা যেই কোণে আছে, বা পি বিন্দুকে এই দুটা রেখা যে কোণে ধারণ করতেছে, সেই কোণটাকে যে ভাগ করে গেছে একটা রেখা বা সমদ্বিখণ্ডক রেখা, সেই রেখাটার সমীকরণটা কেমন সেইটা এবার দেখব। এটা বের করা খুবই সহজ। সরাসরি আমরা পি যে বিন্দুটা আছে না, 1 নং এবং 2 নং রেখা দিয়ে একদম কোনো কথা নাই বসাই দেবো একদম। দেই বসাই, থাকবে কত, A1 আলফা প্লাস B1 বিটা প্লাস C1। শুধু 1 নং রেখাতে বসাই দেবো এমন কিন্তু না, 2 নংয়েও বসাই দেবো। দেওয়া বসায়, তাহলে A2 আলফা প্লাস B2 বিটা প্লাস C2 থাকবে। ঠিক আছে, এখন এই যে দুইটা মান পাইলাম বসায় টসায়, যে দুইটা মান পাইলাম, এই দুটা মান আমি গুণ করে দিব। দাও গুণ করে দিলাম, গুণ করে নাকি। এইবার যদি এই গুণফলের যে মানটা সেটা যদি পজিটিভ হয়, গুণফলের মানটা যদি কি হয়, পজিটিভ হয়, মানে শূন্য থেকে বড় হয়, ধরলাম শূন্য থেকে বড় হইলো, এটা কি পজিটিভ একটা মান না, সম্পূর্ণ কি পজিটিভ মান না। যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ থেকে প্রাপ্ত এই যে সমীকরণ, এই যে লিখলাম প্লাস মাইনাস, পজিটিভ হইতে প্রাপ্ত যে রেখাটা সেটা হবে আমার এই পি আলফা বিটা বিন্দুগামী বা কোণ ধারণকারী যে কোণটা আছে, সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে এই জিনিসটাই থাকবে, এটাই থাকবে। এটা শুধু কপি করে নিয়ে আসি, শুধুমাত্র এখানে প্লাস বসবে। যদি এই মানটা প্লাস হয় তাহলে আমাদের প্লাস মাইনাসের পরিবর্তে জাস্ট প্লাস বসায়ে, শুধুমাত্র প্লাস বসায়ে যে সমীকরণটা আসবে, সেই সমীকরণটাই হবে আমাদের এই যে ডট যে লাইনটা দিছি, ডটেড লাইন, সেই লাইন বা সেই রেখাটার কত সমীকরণ। ঠিক আছে, এবার যদি নেগেটিভ হয়, এই সম্পূর্ণ মানটা, এই সম্পূর্ণ মানটা হিসাব টিসাব করে যদি আমাদের নেগেটিভ আসে, এবার লেস দেন যদি 0 আসে, লেস দেন কি আসে, শূন্য আসে, মানে নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ চিহ্ন হইতে প্রাপ্ত, নেগেটিভ চিহ্ন হইতে প্রাপ্ত যে রেখাটা পাবো, সেই রেখাটাই হবে আমাদের উক্ত কোণ বা উক্ত কোণ ধারণকারী যে কোণটা আছে সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। জিনিসটা খুবই সহজ। এটা যদি সামনে ম্যাথ আসে, মানে চ্যাপ্টারে থাকে আর কি, তো সেখানে সেখানে আবার দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। থাকা উচিত, আসলে থাকা আছে মনে হয় সম্ভবত। হ্যাঁ, এতে ইয়াতে আছে, কি বলে, প্রশ্নমালাতে আছে 3 এবং 4 নাম্বার, দেশে বইতে দেওয়া আছে। আচ্ছা, তখন গেলে আমরা বুঝবো না, সমস্যা নাই। এবার আসি আমরা আরেকটা টপিক, নেক্সট টপিক, কোথায় অবস্থিত না। এই যে এইবার এখানে আছে স্থূলকোণে। এটা হচ্ছে আমার এই যে টাইপ করার সময় ফন্টে সমস্যা হচ্ছিল অবরতে, তো সেই জন্য হচ্ছে এখানে এইভাবে রাখছি আর কি। যাই হোক, দেখি সমস্যা হওয়ার কথা না। বিন্দুর অবস্থান দুটি রেখা সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে, কোথায় একটা বিন্দু কোথায় অবস্থিত, সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে, এটা একটু বের করে দেখাও। খেয়াল করি, আবার আগের মতো ধরলাম, কপি করে নিয়ে আসবো নাকি, তাহলে কম কষ্ট করা লাগবে। আমরা হচ্ছে নিব কোনটু, এখান থেকে এইটুক লাগবে, দুটো রেখার চিত্রটাও লাগবে, এই অংশটা দরকার, নিয়ে চলে যাই নিচে, এখানে বসাই দেই। মোটামুটি একদম ঠিক আছে, পারফেক্ট। এটা আমার দরকার নাই। তারপর হচ্ছে, আচ্ছা এটা থাক, এই ডট লাইনটা মুছে দিই। মোটামুটি হয়েছে দেখতে, ভালোই লাগতেছে, খারাপ হয় নাই। তো এখানে দুইটা রেখা দেওয়া আছে। এখন এই দুইটা রেখার একটা কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণ, একটা কি কোণ, স্থূলকোণ, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ। তো কোনো একটা বিন্দু ধরলাম পি আলফা বিটা, এটা অবশ্যই সূক্ষ্মকোণেও থাকতে পারে, স্থূলকোণেও থাকতে পারে, কোথায় আছে জানি না। তোমাকে বলা হলো দুটো রেখা দেওয়া আছে, এই দুটো রেখার অন্তর্ভুক্ত কোন কোণে এই বিন্দুটা অবস্থিত সেটা বের করে দেখাও, সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে, এটা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে,
এটা বের করে খুবই সহজ। আবার আগের মতো কি করব, পি আলফা বিটা এই দুইটা রেখার উপর একদম সরাসরি বসাই দেবো, কোনো কথা নাই, বসাই দাও। দেখি বসাই, থাকবে কত, A1 আলফা প্লাস B1 বিটা প্লাস C1, এবং এখানেও বসাবো A2 এবং গুণও করে দেবো A2 আলফা প্লাস B2 বিটা প্লাস C2। এটা অবশ্যই কিন্তু ঠোঁটস্থ রাখতে হবে, একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ রাখতে হবে কি কি কাজ করতেছি। তো এখানে কিন্তু থামে যাব না। এইবার এই দুটো গুণ করা হয়ে গেছে। এইবারে এই এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ দুটো গুণ করে যোগ করে দেব, A1 A2 প্লাস B1 B2 করে দেব, A1 A2 প্লাস B1 B2 করে দেব। এবং সমস্ত যে তিনটা ফলাফল পাইলাম, তিনটা যে গুণফল বা যোগফল পাইলাম, সমস্ত কিছু গুণ করে দেব, সব একদম গুণ করে দেব। যদি মানটা বড় হয়, পজিটিভ হয়, যদি কি হয়, মানটা যদি পজিটিভ হয়, এটা কি বড় না, শূন্য থেকে বড় না, তাহলে এই পি বিন্দুটা স্থূলকোণে অবস্থিত। পি বিন্দুটি, পি বিন্দু স্থূলকোণে অবস্থিত, স্থূলকোণে অবস্থিত। এটা আমি এভাবে মনে রাখতাম, যদি বড় হয় তাহলে স্থূলকোণে, ছোট হলে সূক্ষ্মকোণে অবস্থিত। তাহলে এই মানটা যে পজিটিভ হবে এমন তো না, নেগেটিভও তো হইতে পারে নাকি, অবশ্যই হইতে পারে। যদি নেগেটিভ হয়, যদি কি হয়, নেগেটিভ হয়, এবার এটা বাদ দিয়ে দিই, যদি লেস দেন জিরো হয় অর্থাৎ নেগেটিভ হয়, সম্পূর্ণ মানটা নেগেটিভ চলে আসে, তখন পি বিন্দুটা স্থূলকোণে না বরং সূক্ষ্মকোণে অবস্থিত। খুবই সহজ হিসাব কিন্তু, জাস্ট মানটা বের করো, শূন্য থেকে বড় পজিটিভ তাহলে স্থূলকোণে, নেগেটিভ তাহলে সূক্ষ্মকোণে, এইটুকুই। আমাদের জাস্ট এইটুকু যে মানটা, এই যে গুণ করলাম, এইটুকু শুধু মনে রাখতে হবে, আর কিচ্ছু না, এইটুকু মনে রাখতে পারলেই হবে। এরপরে আসি, দেখি কি বলা আছে নেক্সট টপিকে, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী সমদ্বিখণ্ডক, যেটা তখন বললাম যে আমাদের তো রেখা আসতে পারে দুইটা না, রেখা তো পাইলাম দুইটা, এখন কোনটা কি সেটা তো জানি না, এটা তো লাগবে না, এটা ছাড়া তো সমস্যা। আমি আবারও রেখে কপি করা ছিল নাকি, আচ্ছা পেস্ট করে দেখি হয় কিনা। ও এটা ছিল, আচ্ছা তার আবার নতুন করে নিয়ে আসি। আমার লাগবে হচ্ছে উম, কোন অংশ, এই অংশটা লাগবে, এবার এটা নিয়ে যাই, তাহলে লেখা কম লাগবে আর কি। আবারও সেই দুইটা রেখা, আবারও সেই একই কাহিনী, আবারও সেই আগের মতো। তার নিচে নিয়ে গিয়ে বসাই দেই আপাতত, এটা একটু উপরে দেই, তাহলে বেশিক্ষণ লেখালেখি করা যাবে। এটা এরকম থাক। তো দুইটা রেখা দেওয়া আছে, ঠিক আছে, দুইটা রেখা দেওয়া আছে। এখন এই দুইটা রেখার মধ্যবর্তী যে কোণ, সেই কোণ দুইটা সমদ্বিখণ্ডক। এই দুইটা সমদ্বিখণ্ডকের নাম দিতে পারি আমি 3 এবং 4। তো এই দুইটা সমদ্বিখণ্ডক কিভাবে বের করতে হয় অলরেডি দেখাইছি, কিভাবে বের করতে হয় সবাই পারি না। আরেকবার লিখতেছি আমি, এরকম ছিল যে A1x প্লাস B1y প্লাস C1 ডিভাইডেড বাই রুট A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার ইকুয়াল, প্লাস মাইনাস দিতাম এখানে A2x প্লাস B2y প্লাস C2 ডিভাইডেড বাই, এগুলো ম্যাথ করলে আরো ইজি হয়ে যাবে, এগুলো কিচ্ছু না, প্রাণীর মতো সহজ অঙ্ক সব। তো এখন কথা হচ্ছে, এখানে বিটু কথা হচ্ছে যে দুইটা রেখা যে পাইলাম, এই দুইটা রেখা হইতে পারে 3 নাম্বার, হইতে পারে 4 নাম্বার, কোনটা কি জানি না, প্লাসের জন্য হইতে পারে একটা, মাইনাসের জন্য আরেকটা হবে আগে অপোজিটটা, আর কোনটা কি কিচ্ছু জানি না। আর কথা হচ্ছে কেমনে বুঝবো কোনটা আসলে কি। আচ্ছা আরেকটা কথা বলি, আরেকটা লাস্ট, আর পড়ার সময় ডিস্টার্ব করবো না, এবার দেখি, এই যে আমরা যে সমদ্বিখণ্ডক বের করতেছি না, সমদ্বিখণ্ডক ভালো করে খেয়াল করি তো, খুব ভালো করে দেখি একটা জিনিস, আগে এটা জিনিসটা একটু দেখাই তারপর। এখানে প্রতিচ্ছবি বলতে একটা জিনিস আছে, প্রতিচ্ছবি। আমি আবার টপিকে ফিরে আসতেছি, প্রতিচ্ছবি। তো এটা আচ্ছা আমাদের বইতে আসলে দেওয়া উচিত ছিল, এই যে এই টপিকটা বইতে দেওয়া নেই, এখন কেন দেওয়া নেই জানি না, যদিও কোনো জায়গায় আসেও না। সামনে ম্যাথ থাকলে আমি দেখাই দেবো নি। আর যদি এই চ্যাপ্টারটাকে শেষ করি, বইটা শেষ করি, তারপর সামনে হচ্ছে কিছু অ্যাডভান্স কিছু জিনিসপত্র আছে, আর ইচ্ছা আছে দেওয়ার, এখন দেখা যাক কতদূর কি হয়, যদি সময় পাই আর কি। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারই আর কি, প্রত্যেকটা চ্যাপ্টারের যে অতিরিক্ত যে জিনিসপত্র লাগে, বইতে হয়তো বা নাই কিন্তু পরীক্ষা আসার মতো বা অ্যাডমিশন আসার মতো, তো এই সমস্ত জিনিসপত্রগুলো একটু আমি আলাদাভাবে একটা মানে ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো যদি দেখি এখন হয় কিনা, যদি পারি তো সেখানে আমি বলে দেবো না, সব করাই দেবো। এটার প্রতিচ্ছবি জিনিসটা দেখি। তো ধরলাম একটা রেখা আছে, এই রেখাটা আমরা আয়না হিসেবে কল্পনা করবো, ঠিক আয়নার মতো আয়না, ঠিক আছে। এর সাপেক্ষে প্রতিচ্ছবি নির্ণয় করব, যার সাপেক্ষে প্রতিচ্ছবি নির্ণয় করতে বলবে সেটাকে আয়না ধরে নেব। তো যদি একটা বিন্দু থাকে এখানে,
অর্থাৎ এই বিন্দুটা যদি আয়নার সামনে থাকে তাহলে কি ওই বিন্দুর একটা অনুরূপ বিন্দু দেখা যাবে না আয়নাতে? ঠিক এখানে না? সমদূরত্বে থাকবে কিনা? অবশ্যই থাকবে। এটাই হচ্ছে ওই বিন্দুর, এটার প্রতিচ্ছবি হচ্ছে নিচের বিন্দুটা। এটা গেল একটা। আবার একটা রেখা থাকতে পারে এরকম, এই রেখাটার প্রতিচ্ছবি হবে ঠিক এরকম, ঠিক আছে? আবার এই রেখাটা এরকম থাকতে পারে। তাহলে এই যে রেখাটা আঁকাইলাম এই রেখাটার প্রতিচ্ছবি হবে ঠিক এরকম দেখতে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে, হালকা হলেও নাকি? আর একটা মজার বিষয় কি, এই যে কোণ আছে না, এই কোণ পরস্পর সমান থাকবে সব সময়, এটা অবশ্যই সমান থাকবে। তার মানে এই কথাটা বলতে পারবো কিনা যে এই লাইন এবং এই লাইনের সমদ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা? অবশ্যই বলা যাবে, ঠিক আছে? তাহলে যে রেখাটা সমদ্বিখণ্ডক সেই রেখার সাপেক্ষে এই দুটো রেখা পরস্পরের প্রতিচ্ছবি না, এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যে সমদ্বিখণ্ডক বের করতেছি প্রত্যেকটা সমদ্বিখণ্ডকের সাপেক্ষে প্রদত্ত রেখা দুইটা কিন্তু পরস্পরের প্রতিচ্ছবি। এর প্রতিচ্ছবি এই এবং অরও প্রতিচ্ছবি এই, এর প্রতিচ্ছবি ও, পরস্পরের কি প্রতিচ্ছবি। এটা হচ্ছে বইতে দেওয়া ছিল আর কি, তখন বলা উচিত ছিল, যাই হোক হঠাৎ করে মনে পড়লো আমার। আর তখনও বলার ইচ্ছা ছিল না যে এই টপিকটা আসলে বইতেই নাই, সেদিন আমি বলিও নাই। তো যদি ম্যাথ আসে প্রতিচ্ছবি কেমনে নির্ণয় করতে হয় এটা আমি দেখাই দেবো নি। এখানে আরো অনেক কিছু মানে কথা বলা যায় আসলে। তো যেহেতু জাস্ট বই নিয়ে কাজ করতেছি, জাস্ট বইগুলাই পড়াই দেই। আর অতিরিক্ত কিছু মানে ছোটখাটো কিছু দরকার পড়লে বলে যাবো নি, ঠিক আছে? তো যাই হোক আমাদের টপিকে ফিরে আসি। তো এখানে হচ্ছে একটা কোণ সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে স্থূল কোণ। এখন সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক একটা পাওয়া যাবে, যেটা 4 নাম্বার দিছি আমরা। স্থূল কোণে একটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, সেটা হচ্ছে 3 নাম্বার। এখন কোনটা কি বুঝবো কেমনে? আমাদের এখান থেকে বোঝার কোনো উপায় নাই, দুটা উত্তর আসবে না? কোনটা কি, কোনটা কোন রেখা আসবে, এটা কেমনে বুঝবো? এটা বোঝার একটা উপায় আছে, কিভাবে? A1 A2 প্লাস B1 B2 করে দিব। A1 A2 প্লাস B1 B2 করে দিব। এইটার চিহ্ন কোনটা আসবে সেটা একটু দেখবো। যদি এটা পজিটিভ হয় তাহলে পজিটিভ চিহ্ন হইতে পজিটিভ চিহ্ন হতে প্রাপ্ত রেখাই হবে স্থূলকোণ, কোনো কথা নাই আর। এটার চিহ্ন যা হবে সেই চিহ্ন হতে যা পাবো সেটাই হবে কি স্থূলকোণ। তাহলে এত চিহ্ন হতে প্রাপ্ত প্রাপ্ত রেখা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। স্থূলকোণের কি সমদ্বিখণ্ডক, ঠিক আছে? খুবই সোজা একটা জিনিস। তার মানে আমরা যে এই রেখাটা পাইলাম দুইটা রেখা, সেখান থেকে জাস্ট পজিটিভটা নিব, ঠিক আছে? জাস্ট পজিটিভটা, এখানে কি নেব, শুধু পজিটিভটা নেব। অর্থাৎ পজিটিভ চিহ্ন হইতে যে রেখাটা আমি পাবো হিসাব টিসাব করলে সেই রেখাটাই হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এইবার যদি A1 A2 প্লাস B1 B2 নেগেটিভ হয়, আচ্ছা এটাতে গেলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, তাহলে সূক্ষ্মকোণ কোনটা থাকবে? অপরটা। অতএব সূক্ষ্মকোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে নেগেটিভ চিহ্ন যেটা, সেইটা। এটা আমরা পেস্ট করে দিই এখানে, বা লেখা লাগবে না। এখানে নেগেটিভ চিহ্ন বসায়ে যে এটা পাবো বা যে রেখাটা পাবো সেটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এখন দেখি যদি এই মানটা পজিটিভ না হয় নেগেটিভ হয় তখন কি হবে? যদি A1 A2 প্লাস B1 B2 লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ আসে, কি আসে? নেগেটিভ আসে, তখন যদি লেস দেন 0 হয় তখন নেগেটিভ চিহ্ন হইতে প্রাপ্ত যে রেখা সেটা হবে স্থূলকোণ, ঠিক আছে? এখানে দেবো নেগেটিভ, তাহলে অপর যে রেখাটা অর্থাৎ পজিটিভ চিহ্ন হইতে প্রাপ্ত সেটা হবে কি সূক্ষ্মকোণ। এটা খুবই সহজ একটা জিনিস। A1 A2 প্লাস B1 B2 চিহ্ন যা, সেই চিহ্ন হইতে প্রাপ্ত স্থূলকোণ, কোনো কথা নাই। A1A2 প্লাস B1B2 চিহ্ন যা, সেখান থেকে স্থূলকোণ, ঠিক আছে? মানে স্থূলকোণের ক্ষমতা বেশি আর কি। A1A2 প্লাস B1B2 যা হবে ওই চিহ্ন হইতে স্থূলকোণ নিয়ে নিবে। এটা মনে রাখতে পারো যে স্থূলকোণের পাওয়ার কি এখানে বেশি। ওর চিহ্ন যা, ওই চিহ্ন হইতে স্থূলকোণ নেবে। স্থূলকোণ কিন্তু সর্বদা পজিটিভ হইতে পাওয়া যাবে এমন কিন্তু না, সম্পূর্ণরূপে নির্ভর করতেছে A1A2 প্লাস B1B2 এর উপরে। ওর চিহ্ন যা, ওই চিহ্ন হইতে স্থূলকোণ পাওয়া যাবে। এটা ম্যাথ করলে আরো ইজি হবে, সমস্যা নাই। আর আরেকটা জিনিস আছে, অন্তকেন্দ্র করে মোটামুটি আজকে শেষ আমাদের। একটা ত্রিভুজে অন্তকেন্দ্র। আচ্ছা আগে বলি অন্তকেন্দ্র জিনিসটা কি। অন্তকেন্দ্র জিনিসটা কি সবাই জানি, কি জানি যে কোন ত্রিভুজের অভ্যন্তরে, প্রত্যেকটা ত্রিভুজেরই অভ্যন্তরে একটা বৃত্ত অঙ্কন করা যায়। হইল না ভালো মতো, যাই হোক। এই বৃত্তটাকে বলা হচ্ছে অন্তবৃত্ত, এবং অন্তবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হচ্ছে অন্তকেন্দ্র। এটা হচ্ছে অন্তবৃত্ত, এটা হচ্ছে অন্তকেন্দ্র। তো অন্তকেন্দ্র 9-10 হচ্ছে কেমনে আঁকাইতাম মনে আছে নাকি সবার? আশা করি মনে থাকার তো উচিত, যেহেতু কয়দিন আগেই এসএসসি পাশ করে আসা হয়েছে, আশা করি সবারই। যেহেতু সরলরেখা সবাই প্রথমে পড়ে তো সেই জন্য বললাম আর কি। তো যদি এই বৃত্তটা অভ্যন্তরে হইতে হয় এবং অন্তকেন্দ্রের মূল সংজ্ঞা হচ্ছে আমাদের কোণের সমদ্বিখণ্ডক যেখানে
ছেদ করে সেটাকে অন্তঃকেন্দ্র বলা হচ্ছে। তো কি করতাম, এখানে একটা চাপ আঁকাইতাম না, তারপর এখান থেকে ব্যাসার্ধ নিয়ে এখানে এখানে এরকম করতাম, তারপর কোণটাকে ভাগ করে ফেলতাম না, এভাবে কোণ ভাগ করতে হয় তাই না, একটা কোণকে ভাগ করতাম এবং ঠিক সেম ভাবে আমরা এই কোণটাকে ভাগ করতাম। পারিত নাকি সবাই কোণ ভাগ করতে? তো অপর যে কোণটা আছে এটাকে ভাগ করা দরকার নাই, কারণ ওটাকে ভাগ করলে আমাদের এই বিন্দুগামী হবে, সর্বদা থাকবে এরকম। তারপরে কাজটা কি করতাম, এখান থেকে একটা চাপ নিতাম, এখানে চাপ নিতাম, তারপরে অর্থাৎ চাপ নেওয়ার কারণটা কি, এখানে লম্ব অঙ্কন করি আমরা আর কি, লম্ব লম্ব, তবে এখানে ব্যাসার্ধ নিয়ে এবার চাপ দেই, এটা একটা যোগ করে দিই, এটা সর্বদা এখানে লম্বই থাকবে। তারপরে এখান থেকে এটুকু সমান ব্যাসার্ধ নিয়ে এখানে কেন্দ্র করে মাঝখানে এটাকে কেন্দ্র করে আমরা গোল করে একটা কি আঁকাইতাম, বৃত্ত অঙ্কন করতাম। এটা টেরা বেঁকা বৃত্ত হয়ে গেল, ভালো হলো না একটু, যাই হোক এটা সুন্দর মতো থাকবে, হাতে হাতে আঁকালে কম্পাস দিয়ে আঁকালে হবে এটা। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অন্তবৃত্ত। এখন এখানে যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো, সবাই বলবা যে কি, যে যদি তিনটা বাহু দেওয়া থাকে, কোনো একটা ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকে, তো খুব ইজিলি সেই ত্রিভুজে অন্তঃকেন্দ্র বের করা যায়। কিভাবে করবা, যে বাহু তো দেওয়া আছে, সমস্যা কি, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ বের করব, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ বের করব, মানে কোন সমদ্বিখণ্ডক বের করবো আর কি, সমদ্বিখণ্ডক রেখা বের করব, এই রেখা বের করব, সমাধান করব, চলে আসবে অন্তঃকেন্দ্র। কিন্তু আসবে না, কারণ আমরা যে সমদ্বিখণ্ডক রেখা বের করবো তখন তো প্লাস মাইনাস দুইটা আসে তাই না, দুইটা আসে, আমরা বুঝবো কেমনে যে এটা স্থূলকোণ না সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ না সূক্ষ্মকোণ, তোমাকে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া তো নাই। এটা কিন্তু আরেকটা ঝামেলা। তবে এভাবে করা যায়, করা যাবে না যে এমন না, অবশ্যই করা যাবে, কেন যাবে না। তবে তারও আগে আমাদের বুঝতে হবে যে ভিতরে কোণগুলো কি, সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। যদি কোনো একটা কোনো স্থূলকোণ হয় তখনই ঝামেলা, যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কোনো সমস্যা নাই, এটা ইজিলি করতে পারো, এটা তখন কোনো সমস্যা হবে না। তখন আমরা চেক করে করে বের করবো যে কোনটা সূক্ষ্মকোণের জন্য, কোনটা স্থূলকোণের জন্য, সেখান থেকে সূক্ষ্মকোণটা নিব, কিংবা স্থূলকোণ হলে স্থূলকোণটা নিব, দুটো রেখা সমাধান করব, অর্থাৎ দুটো সমদ্বিখণ্ডক রেখা সমাধান করব, যেখানে ছেদ করবে সেটাকে অন্তঃকেন্দ্র, কাহিনী শেষ। তবে এই প্রসেসটা যে বললাম আমি, এটা কিন্তু অনেক জটিল, অনেক কিন্তু জটিল হয়ে যায় তাই না, আমাদের জন্য আরো সহজ একটা উপায় আছে। তো ধরলাম যে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা অবশ্য মুখস্থ রাখতে হবে সবাইকে, ঠিক আছে, একদম ছোটস্থ রাখতে হবে। তো এখানে একটা বিন্দু আছে এ, x1, y1 দিলাম, একটা বিন্দু আছে বি, x2, y2, এখানে আছে হচ্ছে সি বিন্দু, x3, কত y3। তো এর শীর্ষের বিপরীত বাহুর যে দৈর্ঘ্য অর্থাৎ বিসি দৈর্ঘ্য, সেটাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি ত্রিকোণমিতি অনুযায়ী, এখানে বি দিয়ে প্রকাশ করি, এটা স্মল সি দিয়ে প্রকাশ করি। দৈর্ঘ্যটাকে এ বি এর দৈর্ঘ্য সি, এসি এর দৈর্ঘ্য বি, এবং বিসি এর দৈর্ঘ্য কত, এ। আর বইতে হচ্ছে অন্তঃব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র দেওয়া আছে, এটা সূত্র মুখস্থ রাখার কোনো দরকার হয় না, কারণ আমরা যদি অন্তঃকেন্দ্র বের করি, আচ্ছা যদি প্রশ্নে বলে যে অন্তঃকেন্দ্র বের না করে এটা বের করো, তখন আমার ঝামেলা, কারণ অন্তঃকেন্দ্র বের করে ওই অন্তঃকেন্দ্র হইতে যে কোনো রেখার লম্ব দূরত্ব বের করলেই হয়ে যায়, এটা সবসময় থাকে তো নাকি। তাই আমি এটা লিখে দিচ্ছি, আগে এটা লিখে দিই, অন্তঃব্যাসার্ধ আর কি, অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ হচ্ছে অন্তবৃত্ত যে আছে না, সে অন্তবৃত্তের ব্যাসার্ধের ব্যাসার্ধের মান আর কি, ওইটাই অন্তঃব্যাসার্ধ বলা হয়। তো এটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। আর পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি, যেমন আমাদের হচ্ছে ত্রিকোণমিতিতে কোথায় কোথায় আছে, টু আর একটা আছে না, এই যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি, এটা মানে টু আর, এখানে কিন্তু এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। তারপর হচ্ছে এবিসি বাই ফোর আর, এটা একটা ফর্মুলা ছিল, এবিসি বাই ফোর আর ক্ষেত্রফল বের করা, এটাও কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ। আর স্মল আর যেখানে যেখানে ইউজ করা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অন্ত ব্যাসার্ধ আর কি, দুটা জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, স্মল আর ক্যাপিটাল আর দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। তো এটা হচ্ছে বের করার নিয়মটা এরকম, মানে সূত্রটা এরকম যে ওয়ান বাই এ প্লাস বি প্লাস, সহজ জিনিস। আর এখানে হচ্ছে ডেল্টা এবিসি বসাবো, ডেল্টা এবিসি। তো ডেল্টা এবিসি সবাই জানি কিভাবে বের করতে হয়, ডেল্টা এবিসি অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল, তবে হাফ ছাড়া আর কি, কত x1, y1, x1, y1, 1, তারপর হচ্ছে x2, y2, 1, এটা বইতে আছে x3, y3, 1। তো এখন আসি অন্তঃকেন্দ্র কেমনে বের করবো, খুবই সহজ জিনিস অন্তঃকেন্দ্র বের করার সিস্টেম, সূত্র আর কি, অন্তঃকেন্দ্র বের করবো এখন। অবশ্যই অন্তঃকেন্দ্র মাঝখানে কোথাও একটা থাকবে আর কি, মাঝখানে কোথাও একটা থাকবে। তো অন্তঃকেন্দ্র বের করার জন্য কি করবো, এই যে এ আছে না এ, প্রথমে আমরা ভুজ এবং কোটি তো আলাদা আলাদা না, ভুজ এবং কোটি দুটো জিনিস তো আলাদা তাই না, তাহলে এ দিয়ে ওই ভুজে গুণ করব, এ দিয়ে ওই ভুজে গুণ, সহজ জিনিস, x1। বি দিয়ে এই ভুজকে গুণ করব বিপরীতটা, bx2, সব যোগ করে দেবো bx2। আর সি দিয়ে এটা গুণ করবো cx3। এটা মনে থাকবে না, না থাকাতে কিছু নেই, সহজ জিনিস একটা। আর নিচে কি থাকবে, তিনটা বাহুর যোগফল, এইটুকু, আর কিচ্ছু না, এ প্লাস বি প্লাস সি। এটা করলে আমাদের অন্তঃকেন্দ্রে ভুজ বের হয়ে আসবে। ঠিক একইভাবে আমরা কোটি বের করার সময় এ দিয়ে ওয়াই কে গুণ করবো, অর্থাৎ ay1 প্লাস, ঠিক একইভাবে by2 প্লাস cy3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি থাকবে। তো এটা হিসাব টিসাব করলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অন্তঃকেন্দ্র, ঠিক আছে। এখন দেখি আমাদের মোটামুটি টপিক শেষ, আর একটা জিনিস লাস্ট,
খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ভবিষ্যতে কাজে লাগতে পারে যদি কোথাও আসে আর কি। এটা কোনো বইতে নাই, এই বইতেও নাই। তবে এটা হচ্ছে থিওরিটিক্যাল ভাবে বের করা যায় আর কি। তোমরা হচ্ছে প্রত্যেকবার বা নিজে নিজে ম্যাথ করার সময় এটা বের করতে পারবা। কিরকম? যে একটা ত্রিভুজে ধরলাম, ত্রিভুজটা কি দিব ভাবতেছি এটাই। ধরলাম এরকম কিছু একটা, বড় করে দিই। আমি চিত্র আঁকা দেখাচ্ছি আর কি, একদম চিত্রের মতো আঁকাবো। তো এই ত্রিভুজের অবশ্যই একটা ভরকেন্দ্র আসবে কিনা? ভরকেন্দ্র আসবে, আসবে অবশ্যই। আমি হচ্ছে ভিন্ন কালিতে দেখাই। এটা আমার আন্দাজ মতো হবে আর কি, একদম যে কিন্তু স্পষ্ট যে হবে এমন কিন্তু না। স্পষ্ট আঁকানো সম্ভব না আমার দ্বারা। যদি একদম খাতা কলম নিয়ে হাতা কলমে বসি তাহলে সম্ভব আর কি। কিংবা আমরা তো ডেসমোসে তোমার এক কাজ করতে পারো, সেটা হচ্ছে ডেসমোসে দেখতে পারো। প্রথমে আমি কি করলাম, বিপরীত শীর্ষ হইতে এখানে লম্ব কি বলে মধ্যবিন্দু যোগ করে দিলাম, অর্থাৎ মধ্যমা আঁকাইলাম। দুইটা মধ্যমা আঁকাইলাম, এটা ভালো হলো না, যাই হোক। তাহলে এটা কি আমার ভর কেন্দ্র না? এটা হচ্ছে ভর কেন্দ্র। এটাকে জি দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে। ভর কেন্দ্র কত? জি। এইবার এই ক্যালিতে দেখাই, এটা যে কোন ক্যালি, আচ্ছা হোক, সমস্যা নাই। এবার দেখবো হচ্ছে ভর কেন্দ্র গেল। এবার পরিকেন্দ্র একটু বের করবো। পরিকেন্দ্র, পরিকেন্দ্র কেমনে বের করে? যে প্রত্যেকটা বাহুর লম্ব দ্বিখণ্ডক, প্রত্যেকটা বাহুর লম্ব দ্বিখণ্ডক কোথায় যে দেই, লম্ব দ্বিখণ্ডক না, তাহলে এটা এই দিক একটা রেখা হবে এরকম মোটামুটি, আর আরেকটা রেখা এরকম হবে। আর ভালো হচ্ছে না একদম অ্যাকুরেট। এটা হবে কত? পরিকেন্দ্র। পরিকেন্দ্র ইংলিশ নাম মানে সার্কাম, সার্কাম সেন্টার মনে হয়, ভুলে গেছি আমি। সার্কাম সেন্টার, অর্থ সেন্টার, এরকম কিছু না কিছু না আছে। বললাম এটা সি, ঠিক আছে। এটা হচ্ছে পরিকেন্দ্র নাম দিলাম। আর আরেকটা পরিকেন্দ্র গেলে লম্ব কেন্দ্র। এবার লম্ব কেন্দ্র কোনটা? বিপরীত শীর্ষ হইতে, বা হ্যাঁ শীর্ষ হইতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব আর কি। বিপরীত এই শীর্ষ হইতে ওর উপরে অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব। আমার একদমই খারাপ হয়েছে আর কি। আচ্ছা এটা অন্য কালিতে দেখায় না, ভালো হয়। এটা অন্য একটা কালি নেই, কি নেব? এইটারই আরেকটা কালি নেই, লাল নেই। সুন্দর কালার না? এই যে একটা লম্ব আঁকাইলাম, বাঁকা হয়ে গেল আরো, আচ্ছা হোক। আর আরেকটা ঠিক এই বরাবর ধরলাম, ভালো হলো না আমার, যাই হোক নাম দিলাম এটা। আর লম্ব কিন্তু মানে অর্থ সেন্টার, আচ্ছা হবে কিছু একটা, অর্থ সেন্টার। যাই হোক এটা দেখে নিই ইংলিশ নামগুলো, ইংলিশ নামের দরকার নাই। তো এটা হচ্ছে পরিকেন্দ্র, কি বলে, এটা হচ্ছে লম্ব কেন্দ্র। লাল কালিটা হচ্ছে, এটা হচ্ছে লম্ব কেন্দ্র, এটা লম্ব কেন্দ্র। তারপরে এই কালিতে কি দেখাইলাম, এটা হচ্ছে, এটা কি ছিল? লম্ব না, সরি বাহু সমদ্বিখণ্ডক, তার মানে এর পরিকেন্দ্র এটা। এটা হচ্ছে পরিকেন্দ্র। আর এই জি যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল, জি নাম, জি ছিল হচ্ছে ভর কেন্দ্র। এটা ছিল কি, ভর কেন্দ্র। ভালো করে খেয়াল করি এবার, যে এই যে তিনটা কেন্দ্র যে পাইলাম, এই যে তিনটা কেন্দ্র যে পাইলাম, এই তিনটা কেন্দ্র কি একটা লাইনে অবস্থিত না? মজার বিষয় হলো একটা, এরা একটা লাইনে অবস্থিতই হবে সব সময়, এটা সবসময় থাকবে এরকম, সব সর্বদা একটা লাইনে কি থাকবে, অবস্থিত থাকবে। এখন তারও বেশি মজার বিষয় হলো যে এই যে তিনটা বিন্দু একটা লাইনে তো আছে আছেই, আবার ও এবং সি বিন্দুকে, জি বিন্দু যে আছে না, সেই জি বিন্দুটা সর্বদা নির্দিষ্ট একটা অনুপাতে ভাগ করে সব সময়। এটা শুধুমাত্র ত্রিভুজের জন্য, সকল রকমের ত্রিভুজের জন্য এটা অ্যাপ্লাই করা যাবে। আমরা যদি পরিকেন্দ্র রাখি প্রথমে, এই পয়েন্টে যদি পরিকেন্দ্র রাখি, পরিকেন্দ্র রাখি, তারপর এই পয়েন্টে যদি ভরকেন্দ্রকে রাখি, ভরকেন্দ্র, এটা বড় করে দিই আরেকটু, যদি ভরকেন্দ্র এখানে হয় এবং যদি এটা লম্ব কেন্দ্রটা এখানে হয়, ওই যে চিত্র অনুযায়ী আমার কিন্তু লম্ব কেন্দ্র একটু দূরে আছে, সিজি থেকে কিন্তু ওজি একটু দূরত্ব বেশি না, প্রায় ডাবল হয়ে গেছে, কিন্তু ডাবলই হবে এটা। আমি যদি লাইন একটা টেনে দিই, এইটুক যে অংশটা না, এটা হবে ওয়ান, এটা হবে টু অংশ, অর্থাৎ ভরকেন্দ্র সব সময় পরিকেন্দ্র এবং লম্ব কেন্দ্রকে 1:2 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। তাহলে ভরকেন্দ্র কি করবে, আচ্ছা এটা হাত দিয়ে লিখে নিও আর কি। তাহলে ভরকেন্দ্র সবসময় কি করে, পরিকেন্দ্র এবং লম্ব কেন্দ্রকে, পরিকেন্দ্র এবং লম্ব কেন্দ্রকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আরো হচ্ছে, যদি কারো বিশ্বাস না হয়, এখন বিশ্বাস করা হয় লাগবে আর কি, কিছু করার নাই। তাও যদি কারো বিশ্বাস না হয়, তাহলে যে কাজটা করবা সেটা হচ্ছে, এর আগের চ্যাপ্টারে এটা ম্যাথ ছিল, পরিকেন্দ্র এবং লম্ব কেন্দ্র বের করার। ওই ম্যাথে গিয়ে কি করবা, ভর কেন্দ্র বের করবা। তারপর পরিকেন্দ্র এবং লম্ব কেন্দ্রকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে যে বিন্দু, সেই বিন্দুটা বের করবা। এবং সেই বিন্দুটা বের করলে আর কিছুই আসবে না, ভর কেন্দ্রটা রিপিট হয়ে চলে আসবে। এটা সব সময় কাজে লাগবে, সব জায়গাতেই, সব জায়গাতেই এটা অ্যাপ্লাই হবে। আর এটা মনে রাখবো কেমনে, যে কারে কি ভাগ করবে, একটা সমস্যা না? এভাবে মনে রাখতে পারি আমি, কেমনে মনে রাখতাম আর কি। আমাদের হচ্ছে বাংলা বর্ণমালায় সবার একই আসে, প আছে না, তারপর প, ফ, ব, ভ, তারপরে ভ আছে, তারপর ম, ল আছে, অর্থাৎ প,
ভ ল, পরিকেন্দ্র ভর কেন্দ্র লম্ব কেন্দ্র, 1:2, 1 আগে 2 পরে, এরকম। ঠিক এইভাবে মনে রাখতে পারো আর কি, আমার মতো করে। তাহলে আমার মনে থাকে না, উল্টাপাল্টা হয়, এখনো উল্টাপাল্টা হয়, তবে এভাবে মনে রাখলে কখনো উল্টাপাল্টা হবে না। পরিকেন্দ্র এবং লম্ব কেন্দ্রকে ভর কেন্দ্র 1:2 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। এটা এমসিকিউতে আসতে পারে যে একটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এখন এটা বের করো। এটা না জানা থাকলে বের করা কি সম্ভব? সম্ভব না, অনেক বড় একটা ইকুয়েশন বানাইতে হবে তখন, অনেক কষ্ট করা লাগবে। আর এটা জানা থাকলে কিন্তু খুব ইজিলি দ্রুত করে ফেলা সম্ভব। তো আমাদের হচ্ছে আজকে আলোচনা মোটামুটি এই পর্যন্ত। এই চ্যাপ্টারে আশা করি ম্যাথ সব করতে পারবো, সমস্যা হবে না। তো সামনের দিন থেকে আমরা ম্যাথ শুরু করে দেবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।